আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো আমরা দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ এক্সাম বা ফাইনাল এক্সামে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 70 নম্বর এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো যদি তোমরা পেতে চাও সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এইসবগুলোর ভিডিও আর পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে তোমরা অ্যাড ছাড়াই দেখে নিতে পারবে। দেখো, প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব। 1 নম্বর যেটা রয়েছে, 1 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এটা তোমাদের পড়তে হবে। এরপর হচ্ছে 2 নম্বর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। ওকে, 3 নম্বর হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, এরপর অর্থনীতি ও জীবনযাত্রা। তারপর হচ্ছে 5 নম্বর যেটা প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, ভারত ও সমকালীন বহির্বিশ্ব। তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। এরপর তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন হবে দেখো। প্রথমে 14টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। দেখো, এখানে তোমাদের 2টি করে অথবা 3টি করে প্রশ্ন দেওয়া থাকছে প্রতিটা অধ্যায় থেকে। ঠিক আছে, টোটাল 14টি দেওয়া থাকবে। এরপর 14টি থাকবে এসএকিউ প্রশ্ন। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। ঠিক আছে, এগুলো দেখো কোন অধ্যায় থেকে 2টি, কোন অধ্যায় থেকে 3টি, এরকম করে প্রশ্ন দেওয়া থাকছে। এরপর তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 6টার উত্তর লিখতে হবে 6 2 12 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে দেখো একটা করে প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 6টার উত্তর লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 5টা, 5 3 5 15 নম্বর। ওকে, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে 5টার উত্তর তোমাদের লিখতে হবে। আর 5 নম্বর মানের উত্তর লিখতে হবে 3 কি 3 5 15 নম্বর। দেখো, এই যে 5 নম্বর মানের প্রশ্ন সাধারণত এগুলো তোমাদের এই যে সাম্রাজ্য বিস্তার ও শাসন, অর্থনীতি ও জীবনযাত্রা, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির চর্চা নানা দিক, এই তিনটি অধ্যায় থেকে সাধারণত 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া হয়। 3টি এখানে লিখতে হবে, এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 3টির উত্তর লিখতে হবে। তো এই ধরনের প্যাটার্নে কিন্তু তোমাদের 70 নম্বরের পরীক্ষা নেওয়া হবে ফাইনাল এক্সামে এবং সেখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখব। প্রথমে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 14টি প্রশ্ন দেওয়া আছে এখানে, প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে, 1 × 14 = 14। কয়ের দাগে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো, 1 নম্বর থেকে দেওয়া আছে, দেখো অপশনে দেওয়া আছে ঋগ্বেদ, ব্রাহ্মণ, এরপর মহাভারত আর হচ্ছে বেদান্ত। তো ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। পরের প্রশ্ন, ক্ষয়ের দাগে একলব্যের গুরু ছিলেন অয়োধ্যম্য, এরপর গৌতম, আত্রেয় না দ্রোণাচার্য। তো একলব্যের গুরু ছিল দ্রোণাচার্য। পরের প্রশ্ন, গয়ের দাগে 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন ভরত, সুদাস, বিক্রমাদিত্য, অশোক। তো 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন সুদাস। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে মার্গ কথার অর্থ পথ, সম্মান, সূত্র না নীতি। তো মার্গ কথার অর্থ পথ। এরপর উঙ্গর দাগে প্রশ্ন দেখো, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? অবন্তী, পাবা, কোশল না বৈশালী। তো বজ্জীদের রাজধানী ছিল বৈশালী। নেক্সট হচ্ছে চয়ের দাগে প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক হলেন বাণভট্ট, কলহন, কৌটিল্য না হরিসেন। তো এখানে অর্থশাস্ত্রের লেখক হচ্ছে কে কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, 6এর দাগে হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? অশোক, সমুদ্রগুপ্ত, খারবেল না কনিষ্ক। তো হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেল সম্পর্কে জানা যায়। ওকে, এরপর পরীক্ষা দাগে ইনতু হলো ভারতবর্ষ, চীনা দেবতা, মগধ না চীনা নদী। তো ইনতু এটা হচ্ছে ভারতবর্ষকে বোঝায়। পরেরটা হচ্ছে ঝয়ের দাগে কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়? বারাণসী, বঙ্গ, মগধ, তামিলনাড়ু। তো এখানে উত্তর লিখবে মগধ, অপশান 3-এরটা। ইঙ্গল দাগে প্রশ্ন, কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রাম, রাবণ, লক্ষ্মণ না সীতা। সঠিক উত্তর হচ্ছে রাবণ। এরপরের প্রশ্ন, টয়ের দাগে দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে, মহাবলীপুরমে, ইলোরাই না চন্দ্রকেতুগড়ে। তো দশাবতার মন্দির অবস্থিত হচ্ছে দেওঘরে। এরপরের প্রশ্ন দেখো, ঠয়ের দাগে উপবেদ বলা হয় রামায়ণকে, মহাভারতকে, চিকিৎসা শাস্ত্রকে, সঙ্গম সাহিত্যকে। তো উপবেদ বলা হয় চিকিৎসা শাস্ত্রকে। নেক্সট হচ্ছে ডয়ের দাগে সেলিউকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্থিনিস, ডামাকাস, ফ্যাসিয়ান প্রথম, অ্যান্টিওক্স। তো এখানে উত্তর লিখবে মেগাস্থিনিস এসেছিলেন, সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন। পরেরটা হচ্ছে তাম্রলিপ্ত বন্দর অবস্থিত উত্তর কোঙ্কণ উপকূলে, মালাবার উপকূলে, কাবেরী দ্বীপ এলাকায়, পূর্ব মেদিনীপুরের তমলুকে। তো তাম্রলিপ্ত বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে।
2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। এখানেও 14টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 14 = 14। কয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। নাম্বার 1 হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি ড্যাশ। এখানে হবে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। 2 নম্বর দাগে জীবক ছিলেন রাজ ড্যাশ, তো জীবক ছিলেন রাজ বৈদ্য ছিলেন। ওকে। 3 নম্বর দাগে হচ্ছে গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন ড্যাশ, তো গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন সাতবাহন রাজা হাল। কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। উত্তর লিখবে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। এরপর দিগম্বরদের নেতা ছিলেন ড্যাশ, এখানে হবে ভদ্রবাহু ছিলেন দিগম্বরদের নেতা। পরের দাগে এক কথায় উত্তর লিখতে হবে, যে কোনো 9টি। 1 × 9 = 9। ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান। বৈদিক যুগের কটি ভাগ ও কী কী? বৈদিক যুগের 2টি ভাগ, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। রাজা কথার আক্ষরিক অর্থ কী? রাজা কথার আক্ষরিক অর্থ হচ্ছে নেতা। মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় বাংলাদেশের বাঁকুড়া জেলায় অবস্থিত। দেবকুল কি? উত্তর লিখবে কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠান করেন তা দেবকুল নামে পরিচিত। এরপর ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? ফাসিয়ানের মতে দেশের সেরা নগর হচ্ছে পাটলিপুত্র। সেতু কি? প্রাচীন ভারতে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। সুশ্রুত কে ছিলেন? উত্তর লিখবে সুশ্রুত একজন শল্য চিকিৎসক ছিলেন। পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হতো? পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। ওকে। এরপর দেখো 3 নম্বর দেখা নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 2 × 6 = 12, অর্থাৎ প্রশ্নের মান 2 নম্বর করে 6টির উত্তর লিখতে হবে। 6 × 2 = 12 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে কয়ের দেখা গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝায়? বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হতো, তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা। কয়ের দেখা সংখ্যায়ন কি? এখানে উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং জৈন ও বৌদ্ধ পণ্ডিতরাও গণিত চর্চা করতেন। বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয়টি তৈরি হয়েছিল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি নিয়ে। জৈনরা এই গণিতবিদ্যাকে বলতেন সংখ্যায়ন বা সাংখ্যায়ন। গয়ের দাগে মিশরকে নীলনদের দান বলা হয় কেন? তো মিশর নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব অল্প। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি, কিন্তু দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি তাই মিশরকে নীলনদের দান বলা হয়। ঘয়ের দাগে অগ্রহার ব্যবস্থা কি? গুপ্ত ও গুপ্ততর কালে বৌদ্ধ বিহার বা অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমিদান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে জমি অর্থের বিনিময়ে কেনা হতো এবং পরে তা দান করা হতো। এই ধরনের জমি হস্তান্তর করা যেত না, কিন্তু বংশ পরম্পরায় ভোগ করা যেত। পরেরটা হচ্ছে উঙ্গর দাগে ত্রিরত্ন কি? তো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। আর বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলে হয় বুদ্ধ ধম্ম সংঘ। এই 3টি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। এরপর হচ্ছে আর্য সত্যের পরিচয় দাও। তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কি, কীভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এই প্রশ্নগুলির উত্তরে 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, তাই এই 4টি উপদেশ একসঙ্গে চতুরার্য সত্য নামে অভিহিত হয়। তো আর্য সত্য বা চতুরার্য সত্য যে কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই উত্তরটাই লিখবে। এরপর ঋগ্বৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। তো ঋগ্বেদ অনুযায়ী সমাজে প্রথম থেকে চতুর্বর্ণ প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল এমনটা বলা যায় না। সম্ভবত ঋগ্বেদে বর্ণ বলতে মানুষের গায়ের রঙকেই বোঝানো হতো। চতুর্বর্ণ প্রথা ঋগ্বেদের শেষের দিকে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শ্রেণীর অস্তিত্বের কথা বলা হয়। ব্রাহ্মণরা যাগযজ্ঞ, পড়াশোনা ও শিক্ষা দানের কাজ করত। ক্ষত্রিয়রা রাজ্য শাসন এবং প্রজাদের নিরাপত্তার দায়িত্ব নিত। বৈশ্যরা কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত থাকত এবং শূদ্ররা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবায় নিযুক্ত থাকত। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে এবং 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 × 5 = 15 নম্বর। কয়ের দাগে টিকা লিখতে হবে। 10 রাজার যুদ্ধ বা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কী কী মিল তোমার চোখে পড়ে সেগুলো লিখতে হবে।
তো 10 রাজার যুদ্ধ কিনা, যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন, এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর ওপরে একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস, হয়তো নদীর জলের ওপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালের মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। তো এখানে আমরা 10 রাজার যুদ্ধ এই সম্পর্কে লিখলাম। পরের দাগে হচ্ছে অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো অথবা অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষেপে লেখো। তোমরা কলিঙ্গ যুদ্ধের প্রভাব লিখছি, দেখো কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার ফলে অশোকের মনের পরিবর্তন ঘটে। এরপর থেকেই তিনি প্রজাদের ঐক্যবদ্ধ করতে থাকেন। এই যুদ্ধের পর এই যুদ্ধের পর অশোক আর অন্য কোনো যুদ্ধ করেননি, বরং বৌদ্ধ ধর্মের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। আর অশোকের ধর্মটা কি? অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধর্ম নীতি প্রচার করেন। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মে বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। ধর্মের মূল কথা কি ছিল না? অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এই ধর্মে এর মূলে ছিল অহিংসা, প্রাণী হত্যা বন্ধ, দয়া, দান, সত্য কথা বলা, গুরুজনদের মেনে চলা প্রভৃতি। এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তান তুল্য মনে করতেন। উদ্দেশ্য কী ছিল না অশোকের ধর্মের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতি সাধন। কয়েক দাগের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের আমলের অর্থনীতি কিরূপ ছিল অথবা ষোড়শ মহাজন পদের আমলের নগরগুলির অবস্থা কেমন ছিল? তো ষোড়শ মহাজন পদের আমলে নগরগুলি আকারে গ্রামীণ বস্তির তুলনায় বড় ছিল। প্রধানত শাসক ও ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা নগরে বাস করত, তবে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতেন না, তাই খাদ্যের জন্য তাদের গ্রামের উপর নির্ভরশীল থাকতে হতো। ঠিক আছে। ঘরের দাগে গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দেয় অথবা গুহাবাস কি? তো এখানে আমরা গুহাবাস সম্পর্কে লিখছি। মৌর্য সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতেন, এগুলি গুহাবাস নামে পরিচিত। এইসব গুহায় সন্ন্যাসীরা বসবাস করতেন। অঙ্গর দাগে হচ্ছে স্যাট্রাপি বা প্রদেশের শাসন ব্যবস্থা কীরূপ ছিল। ওকে, অথবা টিকা লিখতে হবে ইন্ডিকা সম্পর্কে। এখানে আমরা ইন্ডিকা সম্পর্কে একটা টিকা লিখছি। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক শাসক সেলিউকাসের রাষ্ট্রদূত রূপে মেগাস্থিনিস পাটলিপুত্রে আসেন। এই সময় ভারত সম্পর্কে তিনি তার বিবরণ লিপিবদ্ধ করেন ইন্ডিকা নামক গ্রন্থে। যদিও মূল গ্রন্থটির অস্তিত্ব পাওয়া যায়নি, তবে গ্রন্থটির নানা অংশ পাওয়া গেছে পরবর্তী গ্রিক ও রোমান লেখকদের বিবরণে। এগুলি থেকে ভারতীয় ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল পাটলিপুত্র নগর সম্পর্কিত তথ্য। 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যের মধ্যে এখানে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টির উত্তর লিখতে হবে 3-5 15 নম্বরে। প্রথম দেখো, ক নম্বর দাগে গুপ্ত যুগে শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও অথবা প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এখানে আমরা প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে লিখছি। প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত গ্রন্থ রচিত হতে থাকে। 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণ ও বৌদ্ধদের ভূমিকা। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগুরুরা তাদের নানা লেখায় ওষুধ ও অস্ত্রোপচারের কথা উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক 2টি গুরুত্বপূর্ণ বই হলো চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণেই প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। 2 নম্বর হচ্ছে গুপ্তযুগের চিকিৎসা শাস্ত্র। গুপ্ত আমলেও চিকিৎসা বিষয়ক বই লেখা হতো। এইসব বইয়ের অন্যতম লেখক ছিলেন বাঘভট্ট। ঠিক আছে, বাঘভট্ট। এরপর 3 নম্বর হচ্ছে পশু চিকিৎসা। গুপ্ত ও গুপ্ততর কালে পশু চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। 4 নম্বর চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা। সমাজে জাতিভেদ প্রথার কঠোরতার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় নানা সমস্যা দেখা দিয়েছিল। প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসা বিদ্যার বিরোধিতা তৈরি হয়। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও অথবা প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা কেমন ছিল। এখানে আমরা প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা সম্পর্কে লিখছি উত্তরটা। 1 নম্বর হচ্ছে বিষয়বস্তু। প্রাচীন ভারতে পরিবেশ চিন্তার মূল বিষয় ছিল বন ও বনের পরিবেশ, পশু পাখি ও গাছপালা। 2 নম্বর বন ও বন্য প্রাণী সংরক্ষণ। প্রাচীন ভারতে বনাঞ্চলের ক্ষতি করলে কড়া শাস্তির বিধান দেওয়া হতো। তাছাড়া বন জঙ্গল ও বন্য প্রাণী সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। 3 নম্বর বৃক্ষছেদন রোধ।
খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কৃষিকাজের পাশাপাশি নগরের উন্নতি ঘটলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। তাই বিভিন্ন সময়ে গাছ বাঁচানোর নানা উপায় হিসাবে বৃক্ষ পূজার প্রচলন হয় এবং বৃক্ষচ্ছেদন রোধ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করা অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখন। তো আমরা এখানে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লিখছি। মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণগুলি হলো 1 নম্বর ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ, ধর্মনীতির প্রয়োগ দ্বারা পশুবলি নিষিদ্ধকরণ, সকলের ক্ষেত্রে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতির প্রয়োগ এবং ধর্ম মহামাত্র নামক কর্মচারী নিয়োগ, সম্রাট অশোক গৃহীত এইসব ব্যবস্থাদি ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্মান ও মর্যাদা এবং বৃত্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করেছিল। এতে ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়। এই একটা কারণ মৌর্য সাম্রাজ্যের পতনের। 2 নম্বর হচ্ছে অশোক অনুসৃত অহিংস নীতি। অশোক তার অহিংস নীতির কারণে যুদ্ধ ত্যাগ করে সেনাবাহিনীকে দুর্বল করে তোলেন। ফলে তার সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিদেশি শত্রুর আক্রমণ রোধে ব্যর্থ হয়। 3 নম্বর কারণ হচ্ছে সাম্রাজ্যের বিশালতা ও প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যকে কেন্দ্রীয় প্রশাসন ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারত না, ফলে আঞ্চলিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। আমলাতন্ত্র ছিল কেন্দ্রের নিয়ন্ত্রণে, তাদের আনুগত্য ছিল রাজার প্রতি। রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমলাদেরও পরিবর্তন ঘটত, ফলে রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি দুর্বল ছিল। 4 নম্বর অর্থনৈতিক সংকট। অশোকের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্তম্ভ নির্মাণে এবং মৌর্য সামরিক বাহিনী ও কর্মচারীদের বেতন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ব্যয়ের অনুপাতে রাজকোষে পর্যাপ্ত রাজস্ব জমা না হওয়ায় অশোকের পরবর্তী মৌর্য রাজাদের আমলে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়, যা মৌর্য সম্রাটের সুস্থিরতাকে বিপন্ন করে। 5 নম্বর কারণ হচ্ছে অশোকের উত্তরাধিকারীদের দুর্বলতা মৌর্য সাম্রাজ্যকে হীনবল করে তোলে। মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ব্যাক্ট্রিয় গ্রিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজধানী পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হয়। এই বিদেশি আক্রমণের সুযোগ নিয়ে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তার প্রভু শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন দখল করলে মৌর্য বংশ তথা মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো এখানে আমরা 1 নম্বর সেট সম্পর্কে আলোচনা করলাম। এরপর কিন্তু আরও 4-5টি সেট আপলোড করা হবে। প্রতিটা সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে সব প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাচ্ছ। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবে না। আর এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো যদি পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফগুলো পাবে কিন্তু এই পেইড কোর্সের মধ্যে। পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। যদি আমাদের এই চ্যানেলটা তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করবে আর ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করবে, ঠিক আছে, এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।